আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্দশ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা দেখে থাকবে। আজ আমরা একাদশ অধ্যায় অর্থাৎ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, দ্য ন্যাশনাল রিসোর্সেস অ্যান্ড দ্য ইকোনমিক সিস্টেম, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তা আমি প্রথমেই বলে নিই, এই অধ্যায়টা আমরা দুটি অংশে সাজিয়েছি, যার একটি অংশ আজকে আমরা প্রেজেন্টেশন করব। তো আমরা সাধারণত কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের অর্থনৈতিক প্রকৃতি এবং পরিমাপের ওপর। অর্থাৎ যে দেশের সম্পদ যত বেশি, সে দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। তো সেখান থেকে আমরা সম্পদ, এই জাতীয় সম্পদ কোনো দেশকে সমৃদ্ধি করতে পারে। তাই উক্ত পাঠ থেকে আমরা যে বিষয়টা জানব, অর্থাৎ এই অধ্যায়ের শিখন ফল কি, প্রথমে সম্পদ ও জাতীয় সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারব, সম্পদের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারব, জাতীয় সম্পদের উৎস ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের উপায় বর্ণনা করতে পারব, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা করতে পারব, বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য জানতে পারব, সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে করণীয় কী। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের সম্পদটা সীমিত কিন্তু জনসংখ্যা অত্যাধিক, তাই এই সীমিত সম্পদকে এই প্রচুর জনসংখ্যার স্বার্থে নিয়ন্ত্রিত করতে হলে এই সম্পদের আমাদের প্রপার ইউটিলাইজ বা ব্যবহার করতে হবে। তাই অবশ্যই আমাদের এই সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধে কী করণীয় এটা জানা অত্যন্ত জরুরি। তো আসো আমরা পরবর্তী বিষয়ে যাই। শিক্ষার্থীবৃন্দ, আজ যেহেতু আমাদের আলোচনার বিষয় জাতীয় সম্পদ, তো জাতীয় সম্পদটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে সম্পদ সম্পর্কে একটি পূর্ণ ধারণার প্রয়োজন। তো আমরা যদি সেখানে বলি সম্পদ কি, হোয়াট ইজ রিসোর্স, তো সম্পদ এবং সম্পত্তি দুটি আলাদা বিষয়। তো এই সম্পদ যেহেতু আমাদের জাতীয় সম্পদ, সো ন্যাশনাল রিসোর্স, তো সম্পদটা কি? সাধারণ অর্থে আমরা কোনো অর্থ, জমিজমা, বাড়িঘর, স্বর্ণ, রৌপ্য, নানা রকম প্রয়োজনীয় স্থায়ী অস্থায়ী এসব দ্রব্য সামগ্রীকে বুঝে থাকি। কিন্তু অর্থনীতির ভাষায় কোনো দ্রব্য বা বস্তু সম্পদ হতে হলে মোটামুটি এই চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে কোনো বস্তু সম্পদ হতে হলে এই চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার 1, উপযোগ, ইউটিলিটি। নাম্বার 2, অপ্রাচুর্যতা, ইনসাফিসিয়েন্সি। নাম্বার 3, বাহ্যিকতা, ভিজিবিলিটি। নাম্বার 4, হস্তান্তর যোগ্যতা, এক্সচেঞ্জেবিলিটি। তো আমরা একে একে এই চারটি বিষয় একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আসি উপযোগ, ইউটিলিটি। হোয়াট ইজ ইউটিলিটি? উপযোগ হলো কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা সম্পদ বলি, তা প্রথম বৈশিষ্ট্য হতে হবে সেটা মানুষের অভাব পূরণ করতে পারবে। যেমন পোশাক,
পোশাকের উপযোগ কি? এটা মানুষের লজ্জা নিবারণ করে। ভাত, আমরা ক্ষুধা পেলে ভাত খাই, তাহলে ভাতের উপযোগ কি? ক্ষুধা নিবারণ করা। নাম্বার 2, অপ্রাচুর্যতা। এটাও সম্পদের হতে গেলে বস্তুর আরেকটি বৈশিষ্ট্য, অর্থাৎ অপ্রাচুর্যতা হলো যে কোনো বস্তু চাহিদার তুলনায় যোগান কম হলে সেই বস্তুটার অপ্রাচুর্যতা দেখা দেয়, অর্থাৎ ওই দ্রব্যটা সংগ্রহের জন্য অর্থ পরিশোধ করতে হয়। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন খাদ্য আমরা ভাত খাই, বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি, সেবা গ্রহণ করি। এই খাদ্য সামগ্রী আমাদের চাহিদার তুলনায় কিন্তু অপ্রতুল বিশ্বে। তাই এই খাদ্যটা সংগ্রহের জন্য আমাদেরকে কি করতে হয়? অর্থ দিয়ে কিনতে হয়। তার মানে কি? খাদ্যের অপ্রাচুর্যতা আছে। অনুরূপ আমি যে আরেকটি উদাহরণ দিই, যেমন বাতাস। আমাদের প্রকৃতিতে অনেক বাতাস আছে। এই বাতাস যেহেতু প্রকৃতি থেকে পাওয়া যায় অফুরন্ত, এটার জন্য আমাদের অর্থ পরিশোধ করতে হয় না। তার মানে আমরা বুঝে নেব এটার কোনো অপ্রাচুর্যতা নেই। সো নাম্বার 3, বাহ্যিকতা। তাহলে কোনো বস্তু সম্পদ হতে গেলে তার বাহ্যিকতা থাকতে হবে, অর্থাৎ ভিজিবিলিটি থাকতে হবে। যেমন তার একটা বাহিরের রূপ থাকবে, দেখা যাবে, এটাই হলো বস্তু। নাম্বার 4, হস্তান্তর যোগ্যতা, অর্থাৎ বস্তুটা কি হবে? একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফারেবল, হস্তান্তর করা যাবে। এটা দান করা যাবে, বিক্রয় করা যাবে, বিনিময় করা যাবে, এরকম একটা বস্তু। তো শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে কিছু বস্তু আছে যেগুলো উপযোগ আছে, অপ্রাচুর্যতাও আছে, কিন্তু বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা নাই, কিন্তু সেগুলোও আমরা সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন কোনো ব্যক্তির দক্ষতা বা প্রতিভা, তো দক্ষতা বা প্রতিভার উপযোগ আছে, অপ্রাচুর্যতাও আছে, কিন্তু এটাকে দেখা যায় না আর এটা হস্তান্তরও করা যায় না। তাহলে ওই ব্যক্তির ওই দক্ষতা বা প্রতিভাকে কি আমরা সম্পদ বলবো? আসলে তার এই দক্ষতা বা প্রতিভা সম্পদ নয়, কিন্তু ওই দক্ষতা বা প্রতিভা খাটিয়ে সে যদি কোনো কিছু অর্জন করে তাহলে সেই দক্ষতা বা প্রতিভাকে আমরা সম্পদ বলতে পারি। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তু বা দ্রব্য যখনই সম্পদ হবে তখন তার এই 4টা বৈশিষ্ট্য থাকবে। এরপরে আমরা যাব সম্পদের শ্রেণীবিভাগে। সম্পদের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ রিসোর্স। তো সম্পদ সাধারণত 4 প্রকারের হয়, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে এটার 5টি প্রকরণ দেওয়া আছে। নাম্বার 1, ব্যক্তিগত, পার্সোনাল, আরেকটা আছে একান্ত ব্যক্তিগত, আরেকটা আছে সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক। তো আমি সংক্ষেপে এগুলোর একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথমে আসি ব্যক্তিগত সম্পদ, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন যা কিছু, অর্থাৎ ব্যক্তি যা কিছু ব্যবহার করে, অর্জন করে, এসবই হলো ব্যক্তিগত সম্পদ। হতে পারে কোনো গাড়ি, কোনো বাড়ি, কোনো অর্থ সম্পদ, অথবা জায়গা জমি, দ্রব্য সামগ্রী ইত্যাদি, এগুলো তার ব্যক্তিগত সম্পদ।
আর একান্ত ব্যক্তিগত সম্পদ এটা কি? আমরা ব্যক্তিগত সম্পদ জানলাম যে একটা পার্সোনাল বাড়ি, একটা গাড়ি, একটা রাজমহলের মতো বাড়ি, এটা তার ব্যক্তিগত। কিন্তু একান্ত ব্যক্তিগত কি? তাহলে একান্ত ব্যক্তিগত সম্পদ হলো নিজস্ব প্রতিভা এবং ব্যক্তির দক্ষতা, অর্থাৎ এগুলো হস্তান্তরযোগ্য নয়, কিন্তু এগুলো ব্যবহার করে আমরা সম্পদ অর্জন করতে পারি। তাহলে একজন ব্যক্তির কোনো কিছু তৈরির প্রতিভা আছে, এটাকে আমরা তার একান্ত ব্যক্তিগত সম্পদ বলবো। ব্যক্তিগত সম্পদ এই জন্য বলবো না যে ব্যক্তিগত সম্পদ, সাপোজ একটি বাড়ি, সেই বাড়ি একজন ব্যক্তির ব্যক্তিগত, কিন্তু ওই বাড়িতে তার স্ত্রী থাকবে, সন্তান থাকবে, বাবা মা থাকবে, সবাই মিলে সেটা ব্যবহার করবে। অথবা একটা দামি গাড়ি, সেই গাড়ি সে এবং তার পরিবারের অন্য কেউ ব্যবহার করতে পারে, এই জন্য সেটা ব্যক্তিগত সম্পদ। কিন্তু তার প্রতিভা বা দক্ষতা যেটা খাটিয়ে সে নতুন সম্পদ তৈরি করতে পারে, সেটা হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ। এবার আসি আমরা সমষ্টিগত সম্পদ কাকে বলে। কালেকটিভ রিসোর্স, সমষ্টিগত সম্পদ। তো এই সম্পদটা সমাজের সকলে কি করে? সম্মিলিতভাবে ব্যবহার করে। অর্থাৎ একটা সমাজে, দেশে বা রাষ্ট্রে যারা বসবাস করে তারা সবাই এই সম্পদটা সমষ্টিগত ব্যবহার করে। অর্থাৎ যে সম্পদ সমাজের লোক সমষ্টিগত ব্যবহার করে সেই সম্পদকেই বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ। যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, রেলপথ, বাঁধ, প্রাকৃতিক সম্পদ, ভূমির উপরিস্থ এবং অভ্যন্তরস্থ, এ সকল সম্পদ যেগুলো কি করে একটা রাষ্ট্রের সবাই মিলে ব্যবহার করে। এরপরে আসি আমরা জাতীয় সম্পদ বা ন্যাশনাল রিসোর্স। অর্থাৎ জাতীয় সম্পদ কাকে বলে? জাতীয় সম্পদ হলো একটা রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পত্তি এবং সমষ্টিগত সম্পত্তি, এই দুয়ের সমষ্টি হলো জাতীয় সম্পদ। এরপরে আসেন আন্তর্জাতিক সম্পদ, ইন্টারন্যাশনাল রিসোর্স। অর্থাৎ কিছু সম্পদ আছে যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়, বিশ্বের সকল জাতি এগুলো ব্যবহার করতে পারে। যেমন সাগর, মহাসাগর, প্রযুক্তি ইত্যাদি। তাহলে এগুলো হলো আন্তর্জাতিক সম্পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সম্পদের 5টি শ্রেণীবিভাগ দেখলাম। এখন আমরা আসব জাতীয় সম্পদের উৎস। অর্থাৎ জাতীয় সম্পদ আমরা কিভাবে পেয়ে থাকি। জাতীয় সম্পদের উৎস সাধারণত 2 ধরনের। একটা হলো প্রকৃতি প্রদত্ত, আর একটি হলো মানব সৃষ্ট। তাহলে প্রকৃতি প্রদত্ত কোনগুলো? ধরো একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে ভূমির উপরস্থ এবং ভূমির অভ্যন্তরস্থ যে সম্পদগুলো থাকে, এগুলো সবই হলো প্রকৃতির দান। যেমন বনাঞ্চল, বনভূমি, নদী এবং সাগর, মহাসাগর, এছাড়াও ভূমির অভ্যন্তরস্থ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, যে সম্পদ উত্তোলনের মাধ্যমে দেশের জনগণ তার রূপান্তর ঘটিয়ে সম্পদ তৈরি করতে পারে, এইগুলো। এরপরে আসি আমরা মানবসৃষ্ট সম্পদ। অর্থাৎ কোনো দেশের জনগণ তাদের শ্রম,
মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ, ব্যবহার, উত্তোলন করে এবং সেগুলোর রূপান্তর বা স্থানান্তর ঘটিয়ে যখন নতুন সম্পদ তৈরি করে তখনই সেটা হয়ে যায় মানবসৃষ্ট সম্পদ। এই মানবসৃষ্ট সম্পদ হতে পারে ভূমির উপরে কৃষিকাজ, ভূমি চাষ করা, জলাশয়ে মাছ চাষ করা বা খনিজ থেকে খনিজ পদার্থ উত্তোলন করে সেগুলোর রূপান্তর ঘটানো। তাহলে এই দুটো সোর্স থেকে আমরা জাতীয় সম্পদ পেয়ে থাকি, একটা প্রকৃতি প্রদত্ত, একটা মানবসৃষ্ট। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী বিষয়ে যাব। জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ নিয়ে একটু আলোচনা করব। তো আসলে এটা আলোচনার প্রথমে আমাদের একটা বিষয় আলোচনা দরকার যে সংরক্ষণ কি। এটা সাধারণত কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা, ব্যবহার করা এবং তার তত্ত্বাবধানকেই মূলত সংরক্ষণ বলা হয়। তাহলে ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ কিভাবে করব আমরা? তো এখানে একটু বলে নেওয়া দরকার যে ব্যক্তি তার নিজস্ব সম্পদ, অর্থ, ভূসম্পত্তি, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি ইত্যাদি সেগুলো কি করে, তার নিজস্ব একটা যানবাহন, সেগুলো কী করে সে যত্ন সহকারে ব্যবহার করে এবং রক্ষণাবেক্ষণ করে এবং সে কি করে এগুলো বৃদ্ধি এবং উন্নয়নের জন্য সদা তৎপর এবং সচেতন থাকে এবং সে আরও কি করে এগুলোর যেন কোনো ক্ষতি সাধন না হয় সেদিকে সবসময় সে খেয়াল রাখে এবং এই ব্যক্তিগত সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে সে আরও চিন্তা করে যে এই সম্পদ যেন কোনো অপচয় না হয়। অর্থাৎ যেহেতু তার ব্যক্তিগত সম্পদ, সেহেতু অপচয় হলে তারই এক কথায় আমরা আমাদের ব্যক্তিগত সম্পদকে সবসময়ই সংরক্ষণ করে থাকি। এবার আসি আমরা সমষ্টিগত সম্পদ। তাহলে সমষ্টিগত সম্পদ কিভাবে সংরক্ষণ করব? যেহেতু বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ, এটা রাষ্ট্র এবং জনগণ সম্মিলিতভাবে এই সম্পদের মালিক, সেহেতু এক্ষেত্রে দুই ধরনের কাজ আছে, একটা জনগণের আর একটা রাষ্ট্রের। তাহলে জনগণ কি করবে? জনগণ হলো এগুলোর ব্যবহার করবে সমষ্টিগত সম্পদ। আর কি করবে? রাষ্ট্র কি করবে? রাষ্ট্র এগুলোর পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ সাধন করবে। তাই সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেকটি নাগরিকেরই যত্নবান হওয়া প্রয়োজন। আর এই দুটো বিষয় আমি একসাথে বললাম এই কারণে যে জাতীয় সম্পদ বলতে সাধারণত ব্যক্তির ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদ এই দুটির সমষ্টিকেই বোঝায়। আশা করি বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে। এবারে আমরা সম্পদের, আমাদের বাংলাদেশের সম্পদ, জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে করণীয় কী? তো এই ক্ষেত্রে আমাদের বলে রাখা দরকার যে বাংলাদেশ যেহেতু একটি অনুন্নত রাষ্ট্র, আমাদের প্রাকৃতিক সম্পদ খুবই অপ্রতুল, চাহিদার তুলনায় অনেক কম। তাই এই সম্পদটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে যেন এই সম্পদের অপচয় না হয়। কারণ এই সম্পদকেই রূপান্তর ঘটিয়ে আমরা বিভিন্নভাবে লাভবান হই, অর্থনীতি থেকে প্রবৃদ্ধি অর্জন করি। তাই এই সম্পদকে ছোট করে দেখার কোনো কারণই নেই। আসো আমরা এবার জাতীয় সম্পদ সংরক্ষণ এবং অপচয় রোধে কি করব সেটা একটু জেনে নিই। প্রথমে জাতীয় সম্পদ সংরক্ষণে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য
রাষ্ট্র কি করবে, এই সম্পদগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, বিভিন্ন স্থাপনা, এগুলো যেন কোনোভাবেই অপচয় না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য কি করব, যদি এইসব প্রতিষ্ঠান অরক্ষিত দেখি আমরা, তাহলে যথাযথ কর্তৃপক্ষকে আমরা অবশ্যই জানাবো বিষয়টি। নাম্বার 2, কেউ যেন এসব সম্পদের ক্ষতি সাধন না করে সে বিষয়ে সচেতন থাকব। অর্থাৎ এ ধরনের কোনো অপচেষ্টার বিষয় জানলে তার যথাযথ কর্তৃপক্ষকে আমরা জানাবো। উদাহরণস্বরূপ, যদি আমরা কোনো বনাঞ্চলের গাছ কাটা দেখি অথবা অবৈধভাবে কোনো পশু পাখি শিকার করা দেখি, সেক্ষেত্রে আমরা ওই কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। অর্থাৎ বনাঞ্চলে যদি আমরা গাছ কাটা দেখি, তাহলে অবশ্যই আমরা ওই সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে বিষয়টি আমরা জানাতে পারি। নাম্বার 3, জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনে সচেষ্ট থাকা। তো জাতীয় সম্পদ যেহেতু ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টি সম্পদের সমন্বয়, সেহেতু এই জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি ঘটানো আমাদের প্রত্যেকেরই সচেষ্ট থাকতে হবে। এটাকে কোনোভাবেই অপচয় হতে দেয়া যাবে না। নাম্বার 4, জাতীয় সম্পদের ব্যবহার ও অপচয় রোধে সচেতন থাকা। জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন থাকা। তাহলে জাতীয় সম্পদের অপচয় রোধের জন্য আমাদের সচেতন থাকতে হবে। আর এটার জন্য কোনো অপব্যবহার না হয়, অর্থাৎ যে কাজের জন্য যে জিনিস, সেটা সেই কাজেই যেন ব্যবহার হয়, সেদিকে আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে। নাম্বার 5, রাষ্ট্র কর্তৃক সরবরাহকৃত পানি, গ্যাস, বিদ্যুৎ অপ্রয়োজনীয় খরচ না করা। অর্থাৎ রাষ্ট্র আমাদের জনসাধারণের জন্য কিছু জিনিস সরবরাহ করে থাকে, বিদ্যুৎ, গ্যাস, পানি, আরও অন্যান্য বিভিন্ন সম্পদ, যেগুলো কি করি আমরা মনের অজান্তেই অপচয় করে ফেলি। কিন্তু আমাদের একজন সচেতন ব্যক্তি হিসেবে এটুকু করতে হবে যেন এই ধরনের সম্পদ কোনো ক্রমেই ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ অপচয় না হয়। আজ যদি আমরা অপচয় করি, আগামীতে এই জিনিসগুলো আমরা অভাবে পড়ব, যেটা কখনোই আর আমাদের পূরণ হবার নয়। এবার নাম্বার 6, নাগরিকদের সচেতন করতে গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা। অর্থাৎ জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য এবং অপচয় রোধের জন্য জনগণকে সচেতন করতে হবে। তাহলে জনগণকে সচেতন করার যে সকল মাধ্যম আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এগুলোকে প্রচার করতে হবে। বিভিন্ন নাটিকা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে বোঝাইতে সক্ষম হতে হবে যে এই জাতীয় সম্পদ আমাদের সকলের সম্পদ। সো এগুলোকে কোনো ক্রমেই নষ্ট করা যাবে না। এবার লাস্টলি, যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব পালনে তৎপর থাকা। অর্থাৎ জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য যে সকল কর্তৃপক্ষ আছে, যার দায়িত্বে তত্ত্বাবধানে ওই সম্পদগুলো রয়েছে, সর্বোপরি তাদেরকে সচেতন হতে হবে। এবং আমরা জনগণ অবশ্যই সচেতন থাকব, যেহেতু জাতীয় সম্পদ আমার সম্পদ, আপনার সম্পদ, সকলের সম্পদ। তো আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আজ এই পর্যন্তই। আগামী দিন এই জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থার পরের অংশ, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যেহেতু মহামারী করোনা ভাইরাস চলমান, এর পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। তোমরা অবশ্যই সচেতন হবে এবং ঘরের বাইরে যাবে না, পড়াশোনা করবে, স্রষ্টাকে ডাকবে। আল্লাহ হাফেজ।